বাংলাদেশের জার্সিতে শামিত সোম এবং একই সঙ্গে বাংলাদেশ ফুটবল দল এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে আগামী মাসে সেই ম্যাচের যে আদ্যপান্ত সেই বিষয় নিয়ে আলোচনা করব। থাকছে ক্রিকেট নিয়ে আলোচনা, তবে ফুটবল দিয়ে শুরু করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে খেলা যুগে। সেই সাথে শুভ সকাল। আমরা দেখছিলাম যে শামিত সোমের যে প্রসেসটা কিছুদিনের মধ্যে হয়তোবা তার বাংলাদেশের জার্সিতে খেলার যে ফাইনাল ডিসিশন সেটা চলে আসতে পারে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো যে এই যে একটা দেশের নাগরিক, তিনি অন্য একটা দেশে খেলবেন এবং একই সঙ্গে যে প্রসেসগুলো আসলে কোন কোন ধাপগুলো পেরিয়ে একটা ফুটবলার বা যে কোনো একজন অ্যাথলেট এভাবে অন্য একটা দেশের হয়ে খেলার অনুমতিটা পায়। জি ধন্যবাদ, শুভ সকাল এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন যে এটি কিন্তু আমাদের জন্য প্রথম না। হামজা চৌধুরী এসেছেন, ফাহমিদুল এসেছেন এবং এখন শামিত সোম আসবেন। তো আমার কাছে মনে হয় যদি আমাদের এগুলো প্ল্যানিংটা অনেক আগে থাকে, যেমন আমরা কিন্তু একটা এখন দোলা চলে আছি যে আপনার সিঙ্গাপুরের সাথে খেলায় আমরা বলছি যে এসে যাবেন, বাট একটু টাইমটা নিয়ে আসলে ভালো হতো। কারণ যতই আপনি বাইরে থেকে প্লেয়ার আনেন, এদের মধ্যে আপনাদের যে একটা ছন্দে খেলা, কারণ এক একজন এক এক জায়গায় খেলে এবং দেখেন এক এক দেশের কিন্তু ছাড়পত্র, আপনি যে প্রশ্নটা আমাকে করছেন সেখানে আসছি যে এক এক দেশের ছাড়পত্র সিস্টেম কিন্তু এক এক রকম। তো আলহামদুলিল্লাহ যে দুটো প্রসেস হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্টটা আমার মনে হয় না খুব বেশি ১-২ দিনের বেশি লাগবে, বাট আবার ওই যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যে বা ফিফার যে ছাড়পত্রটা আছে সেখানে একটু দেরি হলে হতে পারে। তো এইটা কিন্তু এমন না যে এইটা ৪ দিন ওটা ২ দিন, এটা এরকমভাবে আসলে বলা যাবে না। এক এক দেশে প্রসেস এক এক রকম থাকে, ফিফার ব্যস্ততা থাকে, ওগুলো সব মিলিয়ে আপনার এই ছাড়পত্রগুলো হয়। আচ্ছা, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে ক্রাইসিসটা, আমরা অনেক দেশ থেকে অনেক প্লেয়ার নিয়ে আসছি, আমরা চেষ্টা করছি বাংলাদেশ দলে ফুটবলে অ্যাটলিস্ট ফলাফল নিয়ে আসার একটা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে বাংলাদেশ ফুটবল দল আটকে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাইকিং এন্ড, অর্থাৎ স্কোর করতে গিয়ে দুর্বলতা। হামজা চৌধুরীর যে প্রথম ম্যাচটা আমরা দেখেছি সেখানেও সেই দুর্বলতায় ভারতের এগেনস্টে আমরা দেখেছি। শামিত সোম মিডফিল্ডে খেলেন, তিনি আসলে যদি শেষ পর্যন্ত সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ দলে ঢুকতে পারেন, সেই সমস্যার সমাধানটা আসলে হওয়া সম্ভব কতটা? না, আসলে দেখেন একজনকে দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না কখনোই, বাট এই প্রসেসটা কিন্তু আমি সাপোর্ট করি। কারণ কি দেখেন, আমরা প্রায় ৫৪ বছরে পদার্পণ করলাম স্বাধীনতার, আমরা প্লেয়ার তৈরি করতে পারি না। মানে আমি তো দেখেছি, আমার বছর প্রায় ৫৯-এর মতো, আমি সে আগেকার প্লেয়ার বাংলাদেশের দেখেছি, দে ওয়ার সো গুড, কিন্তু তারপরে আস্তে 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 যে ডিটোরিয়েশন ইন টার্মস অফ এভরি গেমস, আমরা ডিটোরিয়েট করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। এখন আমরা কি করছি, আমাদের বংশোদ্ভূত অন্য প্লেয়ারগুলো খুঁজে বের করছি। ইয়েস, তারা যদি স্ট্যান্ডার্ড হয় অবশ্যই আপনি আনেন। নট অনলি দ্যাট, আপনি যদি সারা বিশ্বে লক্ষ্য করেন, আপনি যেমন একটা উদাহরণই দিই, ফ্রান্সে দেখবেন আপনি, ফ্রান্সে আমি এটা বৈষম্যের জন্য বলছি না, ফ্রান্সের নিজস্ব প্লেয়ার নাই বললেই চলে। আমি বলছি তাদের মানে হোয়াইট প্লেয়ার্স, আপনি যদি দেখেন সব তাদের কিন্তু আমাদের রঙের প্লেয়ার এবং তারা কিন্তু মানে আপনার সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। বাট এখানে একটা ইস্যু হচ্ছে, দেখেন মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আফ্রিকান প্লেয়ারগুলো কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এইসব জায়গায় আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। কিন্তু বাংলাদেশে এটা হবে কি না, বাট সেই চেষ্টাটাও কিন্তু করা উচিত। কেন বলছি যে আপনার এখানকার আপনি নিজে প্লেয়ার তৈরি করতে পারছেন না, আপনার একাডেমি নাই, আপনার সর্বস্ব ওই এক বিকেএসপি। কিন্তু আমরা যদি অ্যাট এ টাইম এই দিকটাও লক্ষ্য রাখি, নিজেদেরও কিন্তু দেশের প্লেয়ার তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি এরকম একজন করে নিয়ে এসে খেলাবেন, এটা ওয়ান্স ইন আ ব্লু মুন আপনাকে রেজাল্ট দিবে। বাট আপনার যদি ভিত শক্ত না থাকে, ফাউন্ডেশন যদি শক্ত না থাকে, আপনি এরকম প্লেয়ার কয়জন পাবেন? সেখানেও কিন্তু সার্চের ব্যাপার আছে। কারণ দেখেন, এই শামিত সোম তো আজকে থেকে না, হি শুড বি এ গুড প্লেয়ার। কারণ আমি যতটুকু জানি উনি প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন এবং দুটো খেলা কিন্তু উনি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, এবং ক্যানাডিয়ান ন্যাশনাল টিম কিন্তু বেশ স্ট্রং। কেন বলি, তারা ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলেছে। আমি অনেক টিম জানি যারা ওয়ার্ল্ড কাপও খেলে নাই। তো ওয়ার্ল্ড কাপ খেলেছে ক্যানাডা, এবং ক্যানাডার আপনি যদি আমি আপনাকে একটু তথ্য দিই, সেটা হচ্ছে
ইংলিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 13 জন খেলে, ঠিক আছে? স্প্যানিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 10 জন খেলে, এবং এরকমভাবে কিন্তু আপনার জার্মান এবং আপনার ইটালিয়ান লিগে 7-8 জন করে প্লেয়ার খেলে। দ্যাট মিন ক্যানাডিয়ান, যদিও কানাডা আইস হকির জন্য বিশ্ববিখ্যাত, বাস্কেটবলের জন্য, বাট ফুটবলেও কিন্তু তারা ভালো, একদম নিচের সারির তা কিন্তু না। তো সুতরাং এদের কম্বিনেশন, যেমন ধরেন হামজা চৌধুরী, তারপরে ফামিদুল এসছিল, আমার মনে হয় ফামিদুলকে ব্যাক করানো উচিত, কারণ আমি তার খেলা জানি, এবং সে আপনার যদিও আপনার ইটালিয়ান লিগে টায়ার 3-তে খেলে, বাট তার মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে। সাথে এখন সমিত সোম যদি অ্যাড হয়, জামাল ভুঁইয়া তো আছেনই, এরকম যদি আরও 2-3 জন পাওয়া যায়, এবং বিশেষ করে কারণ কি আমাদের এখন পর্যন্ত আমি যে তথ্য রাখি তাতে আমি দেখি নাই যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার কেউ স্ট্রাইকিং পজিশনে খেলে, থাকতে পারে বাট আমার নলেজে নাই। কিন্তু মিডফিল্ড আপনার যদি স্ট্রং হয়, আপনি যদি ভারতের খেলাটাই দেখেন, এটা কিন্তু আমি বলবো শিয়ার ব্যাড লাক, কারণ ওপেন দুইটা নেট, মানে ওটা মানে স্ট্রাইকার লাগে না, ওটা যে কেউ আর কি একদম 1-to-1 না, গোলকিপার পোস্টেই ছিল না, মানে ওইটা জাস্ট পুশ করবে, ব্যাড লাক। এটা কিন্তু ইচ্ছা করে কেউ করে না, বাট ওই যে নার্ভাসনেস কাজ করে, যে এই ইস্যুগুলোই আসলে সামনে আসে। সুতরাং আমার যদি মিডফিল্ড স্ট্রং হয়, আমার ডিফেন্স স্ট্রং হয়, আর ইন্ডিয়াকে যদি আমরা রুখে দিতে পারি, সেই ক্ষেত্রে তো আপনার ওদের থেকে আপনার র্যাঙ্কিংয়ে কিন্তু কম সিঙ্গাপুর এবং হংকং। সুতরাং আশার আলো তো দেখতেই পাচ্ছি। তার মানে এই না আমি বলছি যে জিতে যাবে, নো, আপনি খেলা আমাদের কিন্তু লাখেরও কিছু ব্যাপার থাকে, সেই লাখটা প্লাস আমরা যখন প্লেয়ার আনবো অবশ্যই কিন্তু একটু মাথায় রাখতে হবে আমার নেক্সট গেমটা কবে। চট করে এনেই উনি কি প্রথম, এরকম কিন্তু না যে ম্যাজিশিয়ান এসেই আপনার টিমকে কিছু একটা দিয়ে দিবে। এই জায়গায় যদি আমি একটু প্রশ্নটা করতে চাই, ফিফা উইন্ডোতে খেলাগুলো হয় এবং বেশ বড় গ্যাপ থাকে, এবং আমরা যদি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূতদের অন্তর্ভুক্ত করি, ধরে নেই যে জামাল ভুঁইয়া বাংলাদেশের লিগেই খেলেন, তিনি আশেপাশে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছেন তাদের সংস্পর্শেই থাকেন, তার বাইরে যাদেরকে আমরা আনার চেষ্টা করছি, আমরা ফাহমিদুলের কথা বলি, হামজা চৌধুরীর কথা বলি, কিংবা সমিত সোমের কথা বলি, এক একজন এক এক দেশে খেলেন, এক এক দেশে এক এক লিগের ফুটবলের স্টাইলটাই আসলে এক এক রকম। তো এত বড় বড় গ্যাপ দিয়ে আমরা যদি ন্যাশনাল টিমের কয়েকদিন আগে, ন্যাশনাল টিমের ম্যাচের আগে তাদেরকে নিয়ে আসলাম, হয়তো বা একদিন বা দুদিন তারা প্র্যাকটিস করার একসাথে সুযোগ পাচ্ছেন, সেখানে আসলে ফলাফল বের করে আনা, একজনের সঙ্গে আরেকজনের সিঙ্ক হওয়াটা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জ? যে এই কথাটাই আমি যখন হামজা চৌধুরী আসে তখন কিন্তু আমি সেম কথাটাই, প্রশ্নটা ফেস করেছি, সেম আনসারই দিয়েছি, যে দেখেন এটাই বললাম যে আমি একটু আগে, যে এই প্ল্যানিং যদি ঠিক থাকে তাহলে কিছুদিন আগে আনা অবশ্যই জরুরি, এবং প্র্যাকটিস ম্যাচ খেলানো উচিত, যেটা লাস্ট টাইম ইন্ডিয়ার আগে প্র্যাকটিস ম্যাচ খেলে নাই, কারণ কোচ বললেন প্র্যাকটিস ম্যাচ খেললে ইনজুরিতে পড়ে যেতে পারে। এটা কোনো যুক্তিতর্কের মধ্যেই পড়ে না। আবার এটা দেখবেন যারা প্রফেশনাল প্লেয়ার, বিশেষ করে হামজা চৌধুরীকে আমি মানে সেলুট না দিয়ে পারি না, উনি এত বছর এত দিন ইংল্যান্ডে থাকলেন, ওইখানে পড়ালেখা, ওইখানে ওনার সব কিছু, বাট বাংলাদেশে আসে ওনার যে হাম্বলনেস আমি দেখেছি, যেটা আমাদের প্লেয়ারদের মধ্যে একেবারেই নাই, সেই জিনিসটা হামজা চৌধুরী, এবং সে সাথে সাথে কিন্তু সবার সাথে মিশে গেছে, সেটা একটা ইস্যু। বাট এই যে আপনি যেটা বললেন সেটা আর একটা ইস্যু, যেটা হলো আপনার সাথে আমার কম্বিনেশন অ্যাজ আ প্লেয়ার, মানুষ হিসাবে কিন্তু মিশে গেছেন হামজা চৌধুরী ফর শিওর, কিন্তু অ্যাজ আ প্লেয়ার আপনি কিভাবে পাস দেন, আমি কিভাবে পাস রিসিভ করব, আমি কোন পজিশনে কখন থাকবো। যেমন একটা উদাহরণ দেই, মেসি যখন বার্সেলোনায় খেলতো, আমি জাস্ট ওয়ার্ল্ড কাপের আগের কথা বলছি, মানে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি দেখবেন বার্সেলোনায় শেষ যত স্বচ্ছন্দ খেলে, আর্জেন্টিনার ন্যাশনাল টিমে কিন্তু অত স্বচ্ছন্দ খেলতে পারতেন না। আমি ওয়ার্ল্ড কাপের আগের কথা বলছি, কারণ কি ওইখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং তাদের সাথে প্র্যাকটিস এভরিথিং, তারা কিন্তু নিমেষেই জানে যে মেসি এখন কই থাকবে, কোন জায়গায় বল দিতে হবে, হ্যাঁ, রাইটে না লেফটে, ওরা কিন্তু কম্বিনেশনটা বুঝে যায়। এবং অলমোস্ট সপ্তাহে দুটো করে ম্যাচ থাকতো, কারেক্ট। এবং শুধু আপনার যখনই ন্যাশনাল টিমে একটা প্লেয়ার আসে তখন কিন্তু আবার দেখা যায় এক একজন এক এক জায়গার, তখন তাদের মধ্যে কম্বিনেশন, তাদেরই সমস্যা হয়, তা আমাদের এখানে তো হবেই। বাট অন্তত পক্ষে যেহেতু আমাদের কোনো অপশন নেই, যেহেতু আমাদের দেশি প্লেয়ারদের আপনার ওইভাবে প্র্যাকটিসও হয় না, প্লাস একাডেমি নাই, তারপরে আপনার মানে কোনো প্ল্যানিং, তো আমি জানি না কোনো প্ল্যানিং তারা করেছে কিনা, আমার কোনো মতেই বিশ্বাস হয় না প্ল্যানিং আছে। তো সেই ক্ষেত্রে আমাদের
অনুরোধ থাকবে আপনার মিডিয়ার মাধ্যমে যে দেখেন এইভাবে প্লেয়ার আনেন, সেটাও চাই। আপনারা যদি সিটিজেনশিপ দিয়ে ভালো মানের প্লেয়ার আনেন, সেটাও চাই। কিন্তু আপনার নিজস্বতা যেটা আপনার একাডেমি বা আপনার প্লেয়ার তৈরি করার যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। জি, আমরা একটু ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজ ড্র করলো এবং বলতে গেলে ওয়ান ম্যান শো মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন এবং সেখান থেকে সেটার সুবাদেই আসলে আলটিমেটলি সিরিজটা ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটা হেরে গিয়েছে, কিন্তু এখন আসলে মূল চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে পাকিস্তান সফর এবং 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে ওয়ানডে সিরিজ থেকে ওয়ানডে ম্যাচ বাদ দিয়ে এক্সট্রা দুটো টি-20 অ্যাড করে 5টা টি-20 ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। এত আগে থেকে আমরা সাধারণত দেখি যে ওয়ার্ল্ড কাপের আগে কয়েকদিন আগে তোড়জোড় শুরু হয়। এবার আমরা দেখছি যে হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে, প্রায় 1 বছর আগে থেকে টি-20 সিরিজ খেলা শুরু করছে। বিষয়টা আসলে পজিটিভলি দেখছি কিনা আমরা? না, এইটা দেখেন, আমি একটু আগে ফুটবলের ক্ষেত্রেও কিন্তু একই কথা বললাম, প্র্যাকটিস ম্যাচ, প্র্যাকটিস। এটা কিন্তু ভালো হয়েছে যে আপনার ওয়ান ডেটা বাদ দিয়ে দুটো টি-20 অ্যাড করা হয়েছে। দিস ইজ গুড। কারণ আমার যেটা সামনে যেই পরীক্ষা, আমার ধরেন ফিজিক্স পরীক্ষা, আমি কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত, এটা না করে এটা কিন্তু ভালো হয়েছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, জিম্বাবুয়ে সিরিজটাতে একটু বলি, ওই টকশোতে আমি আপনাদের সাথে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে খেলাটা আমরা হেরেছি, সেইখানে যেই উইকেটটা ছিল স্পোর্টিং উইকেট ছিল, ভীষণ স্পোর্টিং উইকেট ছিল, যেটা আমরা ট্যাকেল করতে পারিনি সামহাও। কিন্তু এরকম স্পোর্টিং উইকেটে খেলতে খেলতেই কিন্তু আমরা তখন বিদেশের মাটিতে কিন্তু জিততে পারতাম। আপনি কিন্তু আবার পিচ বদল করে ফেলেছেন, আপনি কিন্তু নাহিদ রানাকে বাদ দিয়ে আপনি স্পিনার অ্যাড করেছেন বা যেটাই করেছেন। এইভাবে জেতার থেকে স্পোর্টিংলি হারা কিন্তু আমার কাছে ভালো। এই কারণে তখন আপনি প্লেয়ারগুলোকে একটা বিদেশের মাটিতে আমরা ভালো করার কিন্তু স্কোপ থাকতো। তো সুতরাং ওই জায়গার থেকে আমাদের সরে আসতে হবে। ইয়েস, প্রতিটা দেশই তাদের হোম অ্যাডভান্টেজ নেয়, দ্যাট ইজ ওকে। কিন্তু আমরা যেটা করতাম, খেয়াল করেন, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ, তারপরে বাংলা ওয়াশ, কত টিমকে আমরা করি, কিন্তু বাইরে গেলেই কিন্তু আর আমরা পারি না, না ওয়ানডে, না টি-20। টেস্টের কথা আমি বাদই রাখি, কারণ আমাদের দেশে একটাই 4 ডের একটা খেলা হয়, তাও সেটা রেগুলার না। টেস্টে যে আমরা 5 দিন দাঁড়িয়ে থাকি, আমার কাছে এটাই অনেক মনে হয়। আমাদের প্লেয়ারদের কিন্তু সবসময় আমরা যে ডাউন করব তা না। আমাদের দেশের তো খেলাই আপনার একটাই মনে হয় 4 ডের একটা গেম হয়, সেখানে যে আমাদের 5 দিনে আমাদের প্লেয়ারগুলো টেনে নিয়ে যায় বা সেই টেস্টও জিতে। কারণ কি, আপনার এইভাবেও দেখতে হবে, নিউজিল্যান্ডেও কিন্তু আমরা টেস্ট জিতেছি, ইয়াস অর নো বলেন? তাহলে সেটা কি ফ্লুক? তাহলে এখন আমাদের পটেনশিয়ালিটিটা আছে, আমাদের সব জায়গায় যে একটাই জিনিস, সিস্টেমের অভাব। আপনি সিস্টেম ঠিক করেন। পাকিস্তান সফরের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে যে প্রথম দুটো ম্যাচ হবে হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যেটা কিনা 17 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এবং এর আগে এই মাঠে কখনো কোনো টি-20 হয় নাই। এবং লাস্টের যে 3টা ম্যাচ সেটা হবে গাদ্দাফি স্টেডিয়ামে, সেটা রেনোভেট করার পরে এই প্রথম ম্যাচ হচ্ছে সেখানে। অর্থাৎ দুটো মাঠই বলতে গেলে নতুন এবং অভিজ্ঞতার বেশ অভাব থাকবে দুই দলের জন্যই। সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য কেমন চ্যালেঞ্জিং হবে, যদিও পাকিস্তান হোম টিম? দেখেন, আসলে এইগুলো নিয়ে আসলে আমার তেমন মাথা ব্যথা নাই। এই কারণে আগেও খেলা হয়েছে, এখন হচ্ছে, এখন কিউরেটার কিভাবে মাঠ তৈরি করেছে এটা কিন্তু আমি আপনি জানি না। এবং তাই যদি হয়, আমার মনে হয় পাকিস্তান টিমের জন্যও কিন্তু এটা নতুন। ফয়সালাবাদের যেটা বললেন, মানে ইকবাল স্টেডিয়াম, সেটা তো পাকিস্তানও খেলে নাই 17 বছর, বাংলাদেশও খেলে নাই 17 বছর। তো সেই ক্ষেত্রে প্রথম একটা খেলা গেলেই কিন্তু বোঝা যাবে। আর ইভেন আপনি দেখবেন যে কোনো দেশে আপনি যান, ওই কিউরেটার কিভাবে, ইভেন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকা স্টেডিয়ামে আপনি যদি এখন কিউরেটার বদলিয়ে দেন, তার একটা চিন্তাধারার মতো করে কিন্তু একটা পিচ হবে। তো সুতরাং নতুন স্টেডিয়াম আসলে একটাও না, দুইটাই আপনার পুরানো স্টেডিয়াম, অনেক হিস্ট্রি সেখানে আছে। তো ওই কিউরেটার জানবে যে আপনার পিচ কেমন, এবং আপনি যেদিন খেলবেন সেদিনই কিন্তু আপনি বুঝে যাবেন যে ওখানে খেলা কেমন। যেমন এই যে একটু আগে উদাহরণ দিলাম, আপনি যেটা চট্টগ্রামে হারলেন সেটা একরকম পিচ ছিল, আবার যেটা জিতলেন সেটা আরেক রকম পিচ ছিল। তো সুতরাং এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। জি,
সেক্ষেত্রে আমরা জানি যে পাকিস্তানে সাধারণত একটু ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার সম্ভাবনা বেশি, স্পেশালি যখন ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতি ম্যাচের চিন্তা ভাবনা করছে। পাকিস্তানও বাংলাদেশে আসবে এরপরে, অর্থাৎ তারাও চিন্তা করছে T20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা। সেক্ষেত্রে হয়তোবা উইকেটটা একটু স্পোর্টিং হবে, হয়তোবা একটু বেশি রান আসবে যেহেতু T20 ম্যাচ। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং যে দুর্বলতাটা রয়েছে, বোলাররা তো বেশ কিছুদিন বরাবরই ভালো করে থাকেন, ব্যাটিংয়ের দুর্বলতাটার কারণে হয়তোবা বোলারদের পারফরমেন্সটা খুব একটা কাজে আসে না। পাকিস্তানের ক্ষেত্রে ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জটা কি থাকবে? সেখানে তো একটা বাড়তি রান তোলার একটা তাড়া থাকার কথা। দেখেন, আমরা এইটা যেহেতু আমাদের জন্য একটা আসলে তো আপনার সিরিজ ঠিক আছে, বাট আমরা এটা প্র্যাকটিস হিসাবে নেব। উই শুড আপনার অ্যালাউ আমাদের যেসব ইয়াংস্টার আছে বা যারা নতুন তাদেরকে চান্স দেওয়া উচিত এই সব ক্ষেত্রে। এবং আপনাকে একটা কথা বলি, স্পোর্টিং বলতে আমি বুঝাই আমার কাছে সেটা হচ্ছে ব্যাটিংও বোলিংও সেম সেম থাকবে। আমি যদি ব্যাটিং পিচই তৈরি করে দিলাম, তার স্পোর্টিং পিচ বলা যাবে না। কারণ এইখানে আমার দেখতে হবে আমাদের পেস অ্যাটাক স্পোর্টিং উইকেটে কেমন বল করে, আমাদের স্পিনার্স স্পোর্টিং উইকেট কেমন বল করে এবং ব্যাটসম্যান কেমনে ট্যাকেল করে, সেইটা হবে স্পোর্টিং। আর যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায় তখন সেখানে তো আপনার স্পিনার আর ব্যাটসম্যানদেরই থাকবে, কারণ আপনি জানেন না যে ওয়ার্ল্ড কাপে আপনার কীরকম পিচ থাকবে। তো সুতরাং পাকিস্তান বাংলাদেশের মানে ধরেন মান, আমি বলবো যে পিচের কথা বলছি, খেলার না, যে মোটামুটি একই। এবং এখন ওনারা কোনটা চাচ্ছে, আমি কি চাচ্ছি, এগুলো সব কম্বিনেশন ওইখানে আছে কি না, এটা হলো দেখার বিষয়। কারণ পিচ, ওই যে বললাম, পিচটা ইস্যু না, আপনার প্রফেশনালদের কি হয়। যেমন বাংলাদেশ কিন্তু এখন আর নতুন দল না, মানে ক্রিকেটের অঙ্গনে বাংলাদেশ এখন পদচারণা অনেক দিনের। তো আপনি ওইখানে গিয়ে যত তাড়াতাড়ি যে দল অ্যাডজাস্ট করতে পারবে তার জন্যই আপনার ভালো। সেটাই আসলে আমরা প্রত্যাশা করতে চাই, বাংলাদেশ দল একটু দ্রুত অ্যাডজাস্ট করতে পারুক এবং যে উদ্দেশ্যটা নিয়ে আসলে এই সিরিজটা T20 ওয়ার্ল্ড কাপ, সেই প্রস্তুতিটা কেমন হয় সেটাও আসলে দেখার অপেক্ষা থাকবে। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আনোয়ারুল ইকবাল মিতু, অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।